বাংলার মাটি বললেই আমাদের মনে একটা শান্ত সবুজ উর্বর জমির ছবি ভেসে ওঠে কিন্তু এই মাটির প্রতিটা কণা রক্তে ভেজা। আজকে আমরা ইতিহাসের পাতা থেকে এমন 10টা যুদ্ধের গল্প বলবো যেগুলো শুধু রাজা বাদশাই বদলায়নি, বরং বাংলার পরিচয় এমনকি এই পুরো উপমহাদেশের ভাগ্যটাই নতুন করে লিখে দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর জার্নি। এই যে কথাটা শুনলেন, কি গভীর, তাই না? বাইরে থেকে দেখলে তো মনে হয় আহারে, কি শান্ত স্নিগ্ধ একটা জায়গায় বাংলা। কিন্তু এর ভেতরে যে কি তোলপাড় করা ইতিহাস লুকিয়ে আছে। হাজার হাজার বছর ধরে কত শক্তি যে ছুটে এসেছে একে দখল করতে, কিন্তু এই মাটি যেমন রক্ত ঝরতে দেখেছে তেমনি প্রতিরোধের গল্পও বলতে জানে। তো এই যে হাজার হাজার বছরের এক রক্তক্ষয়ী ইতিহাস, এটাকে সহজে বোঝার জন্য আমরা পুরো গল্পটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই থাকছে তলোয়ার আর হাতির যুগ, তারপর আমরা দেখব কামান আর ষড়যন্ত্রের যুগ, আর শেষে আসবে বিপ্লব আর স্বাধীনতার সেই চূড়ান্ত লড়াইয়ের গল্প। প্রত্যেকটা পর্বই আমাদের আজকের বাংলাকে চিনতে অনেক সাহায্য করবে। আচ্ছা, তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই, সেই তলোয়ার আর হাতির যুগে। এমন এক সময়ে যখন বাংলার নাম ডাক ছিল তার বিশাল যুদ্ধ হাতির জন্য। আর এই হাতিগুলো যে কি ভয়ঙ্কর ছিল তার প্রমাণ হলো এরা এমন একজনকে থামিয়ে দিয়েছিল যাকে থামানোর কথা কেউ ভাবতেও পারত না। মজার ব্যাপার হলো আমাদের তালিকার প্রথম লড়াইটা কিন্তু কোনো তলোয়ার বা তীর দিয়ে হয়নি। এটা হয়েছিল মনে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ভিক্টরি। একটু কল্পনা করুন তো, সময়টা ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট একের পর এক রাজ্য জয় করে পাঞ্জাবে এসে দাঁড়িয়েছেন। তার সামনে এখন একটাই বাধা, বাংলার এক রহস্যময় রাজ্য, নাম গঙ্গারি ডায়। তখনকার গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিস কি লিখেছিলেন দেখুন, এই জাতির কাছে বিশাল আকারের হাতির এক বিশাল বাহিনী রয়েছে, কোনো সেনাবাহিনীরই তাদের মুখোমুখি হওয়ার সাহস নেই। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল। গঙ্গারিডাই রাজ্যের নাম ডাক আর তাদের হাতিদের গল্প এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আলেকজান্ডারের সেই অপরাজেয় সেনাবাহিনীও রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে। 4000 সংখ্যাটা ভাবুন একবার। আলেকজান্ডারের সৈন্য যখন শুনল যে গঙ্গার ওই পারে 4000 ট্রেনিং পাওয়া যুদ্ধহাতি তাদের জন্য অপেক্ষা করছে, মানে 4000টা চলন্ত কিল্লা, তখন তাদের সব সাহস উবে গেল। এমনিতেই তারা বছরের পর বছর যুদ্ধ করে ক্লান্ত, এর উপর এই ভয়ঙ্কর খবর, তারা সোজা বিদ্রোহ করে বসল, পরিষ্কার জানিয়ে দিল আর এক পাও এগোনো সম্ভব না। কিন্তু দেখুন, ইতিহাসের খেলাটা কি অদ্ভুত, যে বাংলা একদিন তার হাতির ভয়ে আলেকজান্ডারের মতো বিশ্বজয়ীকে ফিরিয়ে দিল, সেই বাংলায় কিনা কয়েকশো বছর পর মাত্র 18 জন ঘোড়সওয়ারের কাছে হেরে গেল। মাত্র 18 জন! বিশ্বাস হয়? কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা? এর পেছনের কারণটা ছিল একটা ভয়ঙ্কর চালাকি, একটা কৌশল, যাকে আজকের দিনে আমরা বলি ব্লিটজক্রিগ বা ঝটিকা যুদ্ধ। বখতিয়ার খলজি কি করলেন? তিনি তার বিশাল সেনাবাহিনীটা লুকিয়ে রাখলেন আর নিজে বণিকের ছদ্মবেশে মাত্র 18 জনকে নিয়ে সোজা রাজপ্রাসাদে ঢুকে পড়লেন। এই অতর্কিত হামলায় সবাই এতটাই ঘাবড়ে গেল যে অপ্রস্তুত রাজা লক্ষণ সেন প্রতিরোধ করার কোনো সুযোগই পেলেন না। আর এভাবেই বাংলায় শুরু হয়ে গেল সুলতানি শাসন। এই সুলতানি শাসন চলল প্রায় 200 বছর। এরপর বাংলার দিকে নজর পড়ল দিল্লির মুঘল সম্রাট আকবরের। তখন বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন দাউদ খান কাররানি। তিনি প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরপর দুটো যুদ্ধ, 1575-এর মুঘলমারি আর তার ঠিক পরের বছর রাজমহলের যুদ্ধ, এই দুটো যুদ্ধে তার চূড়ান্ত পরাজয় হয়। আর এর সাথেই বাংলায় স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটে। কিন্তু মুঘলরা বাংলা দখল করলেও বাংলাকে পুরোপুরি বশ করতে পারেনি, কারণ ভাটি অঞ্চলের এক বীর ঈশা খাঁ দেখিয়ে দিয়েছিলেন যে এই মাটির আসল জোরটা কোথায়। তিনি বাংলার এই নদী নালাকেই বানিয়েছিলেন তার দুর্গ। তার ছোট ছোট দ্রুতগতির ছিপ নৌকাগুলো মুঘলদের বিশাল ভারী নৌবহরকে নাস্তানাবুদ করে ছাড়ত। এই গেরিলা কৌশলে তিনি বারবার প্রমাণ করেছেন যে যুদ্ধের সবসময় সৈন্যের সংখ্যা বড় কথা নয়, আসল কথা হল কৌশল। তো তলোয়ার আর হাতির যুগ পেরিয়ে আমরা এবার গল্পের দ্বিতীয় পর্বে ঢুকছি। এই পর্বটা একটু অন্যরকম। এখানে তলোয়ারের চেয়ে কামানের গর্জন বেশি শোনা যাবে, আর বীরত্বের চেয়েও বড় হয়ে উঠবে বিশ্বাসঘাতকতা। এই যুগেই বাংলা তার স্বাধীনতা হারাবে, তবে সেটা অস্ত্রের জোরে যতটা না, তার চেয়ে অনেক বেশি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। 17 শতকের দিকে বাংলায় পর্তুগিজ জলদস্যু মানে হারমাদদের অত্যাচার খুব বেড়ে গিয়েছিল। তারা উপকূলীয় অঞ্চলে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিল।
তখন সম্রাট শাহজাহান নির্দেশ দিলেন এদেরকে তাড়ানোর। ব্যাস, বাংলার সুবেদার কাসিম খান প্রায় 1.5 লাখ সৈন্য নিয়ে হুগলিতে পর্তুগিজদের দুর্গ ঘিরে ফেললেন। প্রায় 3 মাস ধরে চলল ভয়ঙ্কর যুদ্ধ। শেষে মুঘলরা দুর্গটা দখল করে নেয় আর বাংলায় আবার নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এরপরেই আমরা আসছি বাংলার ইতিহাসের সেই অধ্যায়ে, যেটা হয়তো সবচেয়ে কলঙ্কজনক, পলাশির যুদ্ধ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটাকে কি আদৌ যুদ্ধ বলা যায়, নাকি এটা ছিল একটা সাজানো নাটক, একটা নিখুঁত বিশ্বাসঘাতকতা? এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে নবাবের পক্ষে লড়ছেন মাত্র কয়েকজন বিশ্বস্ত সেনাপতি, মীরমদন, মোহনলাল, আর অন্যদিকে দেখুন বিশ্বাসঘাতকদের তালিকাটা কত লম্বা। স্বয়ং প্রধান সেনাপতি মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ সবাই ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে। আসলে নবাবের 50,000 সৈন্য তো লড়ার সুযোগই পায়নি, কারণ তাদের সেনাপতি তো আগেই যুদ্ধটা ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। পলাশি যদি হয় ষড়যন্ত্রের গল্প, তাহলে বক্সারের যুদ্ধ ছিল সামনাসামনি শক্তির লড়াই। এখানে কোনো বিশ্বাসঘাতকতা ছিল না। একদিকে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, তার সাথে অযোধ্যার নবাব আর দিল্লির মুঘল সম্রাট, 3 জনের সম্মিলিত বাহিনীতে প্রায় 40,000 সৈন্য। আর তাদের বিরুদ্ধে ব্রিটিশদের সৈন্য ছিল মাত্র 7,000। কিন্তু সংখ্যায় বেশি হলেও ভারতীয় বাহিনী ব্রিটিশদের উন্নত ট্রেনিং, ডিসিপ্লিন আর আধুনিক কামানের সামনে টিকতে পারল না। আর এই হারের পরিণাম ছিল ভয়ঙ্কর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি পেয়ে গেল। মানে এই বিশাল অঞ্চলের পুরো ট্যাক্স আদায়ের ক্ষমতা চলে গেল তাদের হাতে। একদল ব্যবসায়ী রাতারাতি দেশের শাসক বনে গেল। আর ঠিক এখান থেকেই শুরু হল ভারতে ব্রিটিশ শাসনের প্রায় 190 বছরের অন্ধকার এক অধ্যায়। আচ্ছা, এবার আমরা আমাদের গল্পের শেষ পর্বে, ক্লাইম্যাক্সে চলে এসেছি। প্রায় 200 বছরের গোলামির পর বাংলার মানুষের প্রতিরোধ আর শুধু ছোটখাটো বিদ্রোহে থেমে থাকবে না। এবার এটা সংগঠিত বিপ্লবের চেহারা নেবে, রূপ নেবে এক সর্বাত্মক স্বাধীনতা যুদ্ধের। ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো লড়াই হয়েছে তার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটা নাম, চট্টগ্রাম যুব বিদ্রোহ। আর তার নেতা মাস্টারদা সূর্য সেনের এই একটা ঘোষণাই যেন ছিল পুরো সংগ্রামের শপথ। আজ থেকে চট্টগ্রাম স্বাধীন, ব্রিটিশ রাজ নিপাত যাক। ভাবুন একবার, 1930 সালের 18 এপ্রিল কয়েকজন তরুণ বিপ্লবী কি অসাধ্য সাধন করেছিল। তারা একই সাথে চট্টগ্রামের 2টো প্রধান অস্ত্রাগার দখল করে নিল, টেলিফোন টেলিগ্রাফের লাইন কেটে দিয়ে পুরো শহরকে বিচ্ছিন্ন করে দিল। শুধু তাই নয়, তারা চট্টগ্রামে একটা অস্থায়ী বিপ্লবী সরকারও ঘোষণা করে। টানা 4 দিন শহরটা তাদের নিয়ন্ত্রণে ছিল। এই পুরো ঘটনাটা প্রমাণ করে দিয়েছিল যে বাঙালি শুধু কলম দিয়ে লেখে না, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতেও জানে। আর এবার আমরা আসছি আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে মহৎ লড়াইয়ের গল্পে, 1971-এর মহান মুক্তিযুদ্ধ। এটা নিছক কোনো জমি দখলের যুদ্ধ ছিল না। এটা ছিল একটা গোটা জাতির আত্মপরিচয়, তার ভাষা, তার সংস্কৃতি আর তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। 9 মাস ধরে চলছিল গেরিলা যুদ্ধ। এরপর পাকিস্তানি বাহিনী একটা বড় ভুল করে বসল। 3রা ডিসেম্বর তারা ভারতের উপর হামলা চালিয়ে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিল। আর এটাই তাদের পতনকে আরও কাছে নিয়ে এলো। এরপর মাত্র 13 দিন। এই 13 দিনের ঝড়ে মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে ওদের সমস্ত প্রতিরোধ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করল। 93,000। আধুনিক সামরিক ইতিহাসে এত বড় আত্মসমর্পণের ঘটনা আর দ্বিতীয়টি নেই। এটা ছিল এক কথায় চূড়ান্ত বিজয়। আর এই একটা বিজয়ের মধ্যে দিয়েই বিশ্বমানচিত্রে একটা নতুন দেশের জন্ম হল, বাংলাদেশ। এটা ছিল 1000 বছর ধরে জমে থাকা শোষণ, বঞ্চনা আর পরাধীনতার বিরুদ্ধে বাঙালির সবচেয়ে সার্থক, সবচেয়ে জোরালো জবাব। তাহলে দেখুন, গঙ্গারি ডায়ের সেই বিশাল হাতি থেকে শুরু করে 71-এর মুক্তিযোদ্ধার হাতের রাইফেল পর্যন্ত বাংলার যুদ্ধের ইতিহাসটা আসলে তার নিজের পরিচয়, নিজের সম্মান রক্ষার ইতিহাস। বলা যায় পলাশির প্রান্তরে যে সূর্য ডুবে গিয়েছিল 71-এ, সেই সূর্য আবার নতুন করে উদিত হয়েছে। প্রতিরোধের এই যে এত দীর্ঘ একটা ইতিহাস, এই উত্তরাধিকার আজকের দিনে আমাদের জন্য কি অর্থ বহন করে, এই প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখার।